দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যার কারণে কি ক্যান্সার হতে পারে? তো আপনি কিভাবে বুঝবেন আপনার অ্যাসিডিটি হচ্ছে? তো ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই কিন্তু এই অ্যাসিডিটির সমস্যাটা দেখা যায়। আমরা যখন হসপিটালে আউটডোরে পেশেন্ট দেখি, তো ম্যাক্সিমাম পেশেন্টকেই কিন্তু এরকম সমস্যা নিয়ে আসতে দেখা যায়। তো কিভাবে বুঝবেন যে আপনার অ্যাসিডিটি হচ্ছে? প্রথমে হচ্ছে গলা বুক জ্বালা করছে, টক মতো ঢেকুর উঠছে, তারপরে বুকে ব্যথা হচ্ছে, গলার স্বর অন্যরকম হয়ে যাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে। তো এই উপসর্গগুলো মিনিমাম থাকলে আপনি বুঝে যাবেন যে আপনার গ্যাসের সমস্যা হচ্ছে। তো এবার আসি, দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যার কারণে কি ক্যান্সার হতে পারে? দীর্ঘদিন ধরে মানে সপ্তাহে দুবার করে এরকম সমস্যা হচ্ছে, প্রায় 6 থেকে 7 সপ্তাহ ধরে, ওষুধেও ভালো হচ্ছে না, তো তখন কিন্তু একটু চিন্তার বিষয়। আমাদের যে খাদ্য নালী মানে ইসোফেগাস এবং যে খাদ্য থলি স্টোম্যাক, সেটার মাঝে একটা সার্কুলার মাসেল থাকে যেটা বাস্তবে এক রকমের ভ্যালভ। তো এই ভ্যালভের যদি ড্যামেজ হয় তাহলে কি হয়, স্টোম্যাকের এই অ্যাসিডটা কিন্তু খাদ্য নালীতে উঠে আসে। তখন সেটাকেই বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের সমস্যা যদি বছরের পর বছর হতে থাকে, তাহলে একটা লং টার্ম ড্যামেজের কারণে কিন্তু হতে পারে ক্যান্সার। তো এই জিইআরডির সমস্যা কিন্তু প্রতি বছরে প্রায় 10,000 পপুলেশনে 1 থেকে 6টা কেস এরকম দেখা যায়। এবার আমরা জানবো যে এই জিইআরডির উপসর্গগুলো কি কি। বুকে ব্যথা হয়, তারপরে গলার কাছে মনে হয় লাম্পের মতো একটা সেন্সেশন, মানে কিছু আটকে যাচ্ছে, কারণ কি ইসোফেগাসটা তো ন্যারো হয়ে যাচ্ছে, তো সেরকম একটা সেন্সেশন ফিল হয়। ব্যাড ব্রেথ, তারপরে অ্যাস্তমার মতো কিছু সিমটম, রিগার্জিটেড হয়, তাই জন্য গলা বুক প্রচণ্ড জ্বালা করে, শ্বাসকষ্ট হতে পারে, গলার ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, সোর থ্রোট, সোর টেস্ট ইন মাউথ, কাশি হতে পারে। এবার আসি, আপনি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আমার আগে প্রচুর গ্যাসের সমস্যা হতো, এখন আমাকে খুব একটা গ্যাসের ওষুধ খেতে হয় না। আর ঘরোয়া উপায়ে কিভাবে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন, প্রথমেই হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, অ্যাডিকুয়েট স্লিপ, তারপরে হচ্ছে কোনো স্ট্রেস নিলে চলবে না, ঘুমানোর সময় মাথাটাকে উঁচু করে রাখতে হবে, বাঁ দিকে ঘুমাতে হবে, তারপরে এক্সারসাইজ করতে হবে, চেষ্টা করুন এক্সারসাইজটা খাবার খাওয়ার আগে করার জন্য। তারপরে অল্প অল্প খাবার খেতে হবে, একসাথে বেশি খাবার খাওয়া যাবে না, এবং খাবারটা ভালো করে চিবিয়ে খেতে হবে। তারপরে খাবার খাওয়ার সাথে সাথেই কিন্তু জল খেলে হবে না, খাবার খাওয়ার কিছুক্ষণ পরে জল খেতে হবে। তারপরে চেষ্টা করুন ঠান্ডা জল না খাওয়ার, গরম জল খাওয়ার চেষ্টা করুন। ওজন যদি বেশি থাকে তাহলে ওজন কমাতে হবে। তারপরে টাইট ক্লথস অ্যাভয়েড করতে হবে, বাইরের খাবার, চিপস, চকলেট এগুলো কিন্তু, এবং তৈলাক্ত যে খাবারগুলো সেগুলো অ্যাভয়েড করতে হবে। চা, কফি এই সব খাবারে কিন্তু অ্যাসিডিটি বেশি হয়, এগুলো অ্যাভয়েড করতে হবে। স্মোকিং, কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপরে কোন খাবারে বেশি অ্যাসিডিটি হয় সেটা কিন্তু সবার ক্ষেত্রে ডিফারেন্ট, তার জন্য একটা ফুড ডায়েরি মেনটেন করতে হবে যে আমার এই খাবারগুলোতে বেশি অ্যাসিডিটি হচ্ছে, তো সেইগুলো অ্যাভয়েড করতে হবে। খাবারের মধ্যে লেবু, টমেটো এগুলোকে অ্যাভয়েড করুন। সব থেকে ভালো হয় যদি আপেল খান বেশি করে, আপেলটা কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ, আপেল খান। তারপরে কোকোনাট ওয়াটার, ওয়াটারমেলন এগুলো কিন্তু অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে। অ্যালোভেরা জুস খান, ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে, খাবার খাওয়ার পরে মৌরি, জোয়ান এগুলো খান, তো এগুলো কিন্তু অ্যাসিডিটি কমায়। আর কি, ডিনার করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমানো যাবে না, কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে হবে, তারপরে যেভাবে বললাম যে মাথাটা উঁচু রেখে বাঁ দিকে পাশ ফিরে ঘুমাতে। যদি এগুলো মেনটেন করেও অ্যাসিডিটির সমস্যা না কমে, তাহলে কি প্যান্টাপ্রাজল, ওমেপ্রাজল খেতেই পারেন। তো এবার অ্যান্টাসিড খাওয়ার নিয়ম কি না, তো 30 মিনিটস বিফোর ফার্স্ট মিল, তো একদম সকালবেলায় খালি পেটে গ্যাসের ওষুধ খেয়ে তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, সঙ্গে সঙ্গে কিছু খাবেন না, মিনিমাম 4 সপ্তাহ কন্টিনিউ করে খেতে হবে। আর দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খেলে কি কি সমস্যা হতে পারে না, তো আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড আছে সেটা কমে যেতে পারে। তো এই পাকস্থলীর অ্যাসিডিক এনভায়রনমেন্ট যার কারণে দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খাওয়ার ফলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং যার ফলে আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট সেখানে ইনফেকশন হতে পারে। যেমন মেজর ইনফেকশন যেটা, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইলের মতো ইনফেকশন হতে পারে, যেটার কারণে কিন্তু ক্রনিক ডায়রিয়া হয়। তারপরে দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খেলে হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে, অস্টিওপোরোসিসের মতো সমস্যা হতে পারে, এমনকি ফ্র্যাকচারও দেখা যায়। তারপরে আয়রন অ্যাবজর্পশন কমে যায়। যদি মেডিকেশনে না কমে তাহলে সার্জিক্যাল প্রসিডিওর ফান্ডাপ্লাইকেশন করা হয়।